জীবন সত্যি এক আশ্চর্য ব্যাপার তাই না? ভাবুন তো, একটা মাত্র কোষ থেকে শুরু করে কিভাবে তৈরি হয় একটা আস্ত জটিল জীব, যাতে ট্রিলিয়নের উপর কোষ থাকে। কিংবা ধরুন, কোথাও কেটে গেলে কিভাবে সেই জায়গাটা আবার ঠিক হয়ে যায়। এই সব কিছুর পেছনেই কিন্তু একটা মূল ঘটনা কাজ করছে, আর সেটা হলো কোষ বিভাজন। চলুন আজ আমরা এই প্রক্রিয়ার একেবারে ভেতরে ঢুকে দেখি কিভাবে একটা কোষ থেকে নতুন কোষ জন্মায়, আর এই চক্রটা কিভাবে জীবনকে এগিয়ে নিয়ে যায়। তো সবচেয়ে মৌলিক প্রশ্নটা কি? একটা জীব থেকে কিভাবে আরেকটা নতুন জীবন তৈরি হয়? প্রশ্নটা শুনতে খুব সহজ লাগলেও এর উত্তরটাই কিন্তু জীবনের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা। আর এই উত্তরটা পেতে হলে আমাদের একেবারে কোষের গভীরে ডুব দিতেই হবে। আর সেই গভীরের উত্তরটা ঠিক আমাদের চোখের সামনে। দেখুন কিভাবে একটা কোষ মাঝখান থেকে ভেঙে গিয়ে দুটো একেবারে নতুন সম্পূর্ণ কোষে পরিণত হচ্ছে। ঠিক এই ঘটনাটাকেই আমরা বলি কোষ বিভাজন। আমাদের বংশবৃদ্ধি, শরীরের বেড়ে ওঠা বা কোনো ক্ষত সেরে ওঠা, সবকিছুর মূলে কিন্তু এটাই। বেশ, তাহলে চলুন এই প্রক্রিয়ার আরও গভীরে যাই। কিন্তু বিভাজনটা বোঝার আগে আমাদের তো জানতে হবে যে ঠিক কিসের বিভাজন হচ্ছে, তাই না? মানে প্রত্যেকটা কোষের ভেতরে জীবনের যে একটা নকশা বা ব্লুপ্রিন্ট থাকে, সেটার কথা আগে জানতে হবে। আর সেই ব্লুপ্রিন্টটা আর কিছুই না, ওটা হলো ক্রোমোজোম আর ডিএনএ। তো এই ক্রোমোজোম জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো আমাদের বংশগতির ধারক ও বাহক। মানে আমাদের সব জেনেটিক তথ্য এর মধ্যেই প্যাক করা থাকে। কোষের নিউক্লিয়াসের ভেতরে কিছু সুতোর মতো জিনিস থাকে, ক্রোমাটিন তন্তু। কোষ বিভাজনের ঠিক আগে ওগুলোই জমাট বেঁধে এই ক্রোমোজোম তৈরি করে। আর এর আসল কাজটাই হলো জেনেটিক তথ্যকে এক জেনারেশন থেকে পরের জেনারেশনে নিয়ে যাওয়া। এই যে দেখুন, একটা আদর্শ ক্রোমোজোম ঠিক এই রকম দেখতে হয়। এর দুটো বাহু দেখা যাচ্ছে, তাই না? এগুলোকে বলে ক্রোম্যাটিড। আর দুটো বাহু ঠিক মাঝখানে সেন্ট্রোমিয়ার নামের একটা জায়গা দিয়ে জোড়া লাগানো থাকে। মজার ব্যাপার হলো, এই ক্রোম্যাটিডের ভেতরেই একদম সুতোর মতো প্যাচিয়ে প্যাচিয়ে রাখা আছে আমাদের জেনেটিক তথ্যের আসল ভিত্তি, মানে আমাদের ডিএনএ। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে। ধরুন, পুরো ক্রোমোজোমটা যদি একটা মোটা বই হয়, তাহলে জিন হলো সেই বইয়ের এক একটা পাতা বা চ্যাপ্টার। মানে ডিএনএর এক একটা নির্দিষ্ট অংশই হলো একটা জিন, যেটা একটা নির্দিষ্ট প্রোটিন বানানোর নির্দেশ দেয়। আর এই প্রোটিনগুলোই কিন্তু আমাদের এক একটা বৈশিষ্ট্য ঠিক করে দেয়, যেমন আমাদের চোখের রং কী হবে বা চুলের ধরন কেমন হবে। আচ্ছা, ডিএনএ আর আরএনএর মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য একটা দারুণ উদাহরণ দেওয়া যায়। ধরুন, একটা বাড়ি বানানো হবে। সেই বাড়ির যে মূল নকশা বা মাস্টার প্ল্যান, সেটা হলো ডিএনএ। এটা দুটো সুতো দিয়ে তৈরি, মানে দ্বিতন্দ্রী। আর এর মধ্যেই সব জেনেটিক তথ্য স্টোর করা থাকে। আর অন্যদিকে আরএনএ হলো সেই প্ল্যান থেকে কপি করে আনা একটা কাজের নির্দেশ। এটা একতন্ত্রী, মানে একটাই সুতো দিয়ে তৈরি। আর এর কাজ হলো ওই প্ল্যান দেখে দেখে প্রোটিন তৈরি করা। ঠিক আছে, তাহলে ডিএনএ, ক্রোমোজোম এসব তো বোঝা গেল। এবার চলুন আবার সে মূল বিভাজন প্রক্রিয়ায় ফেরা যাক। কোষ কিন্তু সবসময় একইভাবে ভাগ হয় না। কি কারণে ভাগ হচ্ছে তার উপর নির্ভর করে এর পদ্ধতিও কিন্তু পাল্টে যায়। আসলে প্রধানত ৩ ধরনের কোষ বিভাজন আমরা দেখতে পাই। এই ৩টে পদ্ধতি কি কি? প্রথমটা হলো অ্যামাটোসিস, সবচেয়ে সোজা সাপটা পদ্ধতি। তারপর আসছে মাইটোসিস, যেটা আমাদের শরীর তৈরি করে। আর সব শেষে হলো মিওসিস, নতুন জীবন তৈরির জন্য, যেটা না হলেই নয়। চলুন এবার একটা একটা করে এগুলোকে একটু কাছ থেকে দেখা যাক। তো প্রথমে আসি অ্যামাইটোসিসে। এটাকে বলে প্রত্যক্ষ বিভাজন। কেন? কারণ এটা হলো সবচেয়ে সহজ আর সরাসরি পদ্ধতি। এখানে কোনো জটিল ব্যাপার-স্যাপার নেই। নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম দুটোই সরাসরি ভাগ হয়ে গিয়ে দুটো নতুন কোষ তৈরি করে ফেলে। কোনো রকম জটিল ধাপ ছাড়াই এই বিভাজনটা হয়ে যায়। কাদের মধ্যে দেখা যায়? যেমন ধরুন ব্যাকটেরিয়া বা ইস্টের মতো এককোষী জীবে। এরপর আসছে মাইটোসিস। এর মূল মন্ত্রই হল হুবহু কপি তৈরি করা, একদম জেরক্স কপির মতো। এই প্রক্রিয়ায় একটা মা কোষ থেকে দুটো নতুন কোষ তৈরি হয়। আর সবচেয়ে বড় কথা হলো, এই নতুন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা আর গুণাগুণ সবকিছু একদম মা কোষটার মতোই থাকে। আমাদের শরীর যে বেড়ে ওঠে বা কোথাও কেটে গেলে যে সেরে যায়, এই সব কিছুই কিন্তু এই মাইটোসিসের জন্যই সম্ভব হয়।
মাইটোসিসের প্রক্রিয়াটা কিন্তু বেশ নাটকীয়। এর শুরুটা হয় প্রোফেজ দিয়ে। এই পর্যায়ে কি হয়, নিউক্লিয়াসের ভেতরের যে অদৃশ্য সুতোগুলো ছিল, মানে ক্রোমাটিন তন্তু, সেগুলো সব জমাট বেঁধে দৃশ্যমান ক্রোমোজোমে পরিণত হয়। এর পরের ধাপ হলো মেটাফেজ। এখানে এই ক্রোমোজোমগুলো একদম সৈন্যের মতো সারিবদ্ধভাবে কোষের ঠিক মাঝখানে এসে দাঁড়ায়, যেন বড় কোনো ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরপর আসে অ্যানাফেজ, এই নাটকের একেবারে ক্লাইম্যাক্স। এখানে কি হয়, প্রত্যেকটা ক্রোমোজোমকে ঠিক মাঝখান থেকে ভাগ করে তার দুটো ক্রোম্যাটিডকে কোষের দুই বিপরীত দিকে টেনে নিয়ে যাওয়া হয়, একটা টান টান উত্তেজনা। আর সব শেষে আসে টিলোফেজ। এই পর্যায়ে দুই প্রান্তে পৌঁছে যাওয়া ক্রোমোজোমগুলোর চারপাশে দুটো নতুন নিউক্লিয়াস তৈরি হয়ে যায়। ভাবুন, একটা কোষের মধ্যে দুটো সম্পূর্ণ নতুন নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। এবার আসি মিওসিসে। এটা কিন্তু একটা খুব স্পেশাল ধরনের বিভাজন। এর একটাই উদ্দেশ্য, জনন কোষ বা গ্যামেটস তৈরি করা। আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা কি জানেন? নতুন যে কোষগুলো তৈরি হয় তাতে ক্রোমোজোম সংখ্যা মা কোষের ঠিক অর্ধেক হয়ে যায়, একদম হাফ। এই কারণে একে হ্রাস বিভাজনও বলা হয়। আর এর ফলে জেনারেশনের পর জেনারেশন ধরে যে কোনো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা একই থাকে। শুধু তাই নয়, এই মিওসিসের জন্যই কিন্তু আমাদের মধ্যে এত জেনেটিক ভ্যারিয়েশন বা বৈচিত্র্য দেখা যায়। আমরা তো এতক্ষণ ধরে মাইটোসিস আর মিওসিস নিয়ে কথা বললাম, কিন্তু মজার ব্যাপার হলো এই বিভাজনগুলো একটা কোষের জীবনের খুব সামান্য একটা অংশ মাত্র। একটা কোষের জন্ম, তারপর তার বেড়ে ওঠা এবং আবার ভাগ হয়ে যাওয়া, এই পুরো ঘটনাটাকে একসাথে বলা হয় কোষচক্র বা সেল সাইকেল। একটা কোষের পুরো জীবনচক্রটাই যদি আমরা দেখি, তাহলে একটা মজার জিনিস চোখে পড়বে। এর বেশিরভাগ সময়টাই কিন্তু কাটে বিভাজনের প্রস্তুতি নিতে। এই প্রস্তুতির পর্বটাকে বলা হয় ইন্টারফেজ দশা। আর আসল যে বিভাজন পর্বটা, মানে মাইটোটিক ফেজ, সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম সময়ে শেষ হয়ে যায়। অনেকটা পরীক্ষার মতো, সারা বছর ধরে প্রস্তুতি, আর পরীক্ষাটা মাত্র কয়েক ঘন্টার। তো এই জীবনচক্রের যাত্রাটা শুরু হয় G1 দশা দিয়ে। এখানে কোষটা আকারে বড় হয় আর দরকারি প্রোটিন তৈরি করে। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, S দশা। এখানে ডিএনএর রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ হয়, মানে জেনেটিক তথ্য একদম ডাবল হয়ে যায়। তারপর G2 দশায় চলে বিভাজনের ফাইনাল প্রস্তুতি। আর সবশেষে আসে M দশা, যেখানে কোষটা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ভাগ হয়ে দুটো নতুন কোষের জন্ম দেয়। আর এভাবেই চক্রটা আবার নতুন করে শুরু হয়। তাহলে বুঝতেই পারছেন এই পুরো প্রক্রিয়াটা আমাদের জন্য কতটা জরুরি। কিন্তু এটা এতটাই গুরুত্বপূর্ণ বলেই একে খুব সূক্ষ্মভাবে কন্ট্রোল করতে হয়। এখানে সামান্য একটা ভুলও কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এই নিয়ন্ত্রণটাই আসলে জীবন আর মৃত্যুর মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স বা ভারসাম্য রাখে। মাইটোসিসের গুরুত্ব যে কতটা তা বলে শেষ করা যাবে না। আমাদের শরীর যে বেড়ে ওঠে সেটা মাইটোসিসের জন্য, কোথাও কেটে গেলে বা চোট লাগলে যে জায়গাটা ঠিক হয়ে যায় সেটাও মাইটোসিসের জন্য। তারা মাছের মতো কিছু প্রাণী আছে যারা নিজেদের হারানো অঙ্গ আবার তৈরি করে ফেলতে পারে, সেটাও মাইটোসিস। এমনকি কিছু জীব আছে যারা অযৌন জনন করে, তাদের জন্য মাইটোসিস অপরিহার্য, মানে সবেতে মাইটোসিস। কোষচক্রের প্রত্যেকটা ধাপে কিন্তু কিছু চেক পয়েন্ট থাকে, অনেকটা কোয়ালিটি কন্ট্রোলের মতো, যা দেখে নেয় যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। কিন্তু প্রশ্নটা হলো, যদি এই কন্ট্রোল সিস্টেমটা কোনো কারণে ফেল করে, যদি এই নিখুঁত প্রক্রিয়াটাই কোনো বড়বড় হয়ে যায়, তাহলে কি হবে? আর এর উত্তরটা বেশ ভয়ঙ্কর। কোষচক্রের এই নিয়ন্ত্রণটা যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে কোষগুলো আর থামতে চায় না। ওরা অনিয়ন্ত্রিতভাবে ভাগ হতেই থাকে, আর এর ফলে তৈরি হয় টিউমার। এই টিউমার বিনায়ন হতে পারে, মানে তেমন ক্ষতিকর নয়, আবার ম্যালিগনেন্টও হতে পারে, যেটাকে আমরা ক্যান্সার বলি। ভাবুন, যে প্রক্রিয়াটা জীবনকে নিয়ন্ত্রণ করে সেটাই অনিয়ন্ত্রিত হয়ে গেলে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। তাহলে শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? একটা অতি সাধারণ কোষ বিভাজন, যা আমরা খালি চোখে দেখতেও পাই না। সেটাই আমাদের বেড়ে ওঠা, আমাদের বেঁচে থাকা, এমনকি আমাদের বংশ বিস্তারকেও কন্ট্রোল করছে। আবার সেই একই প্রক্রিয়ার সামান্য একটা ভুল ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ ডেকে আনতে পারে। যখন জীবন আর মৃত্যুর এত বড় রহস্য একটা ছোট্ট কোষের মধ্যে লুকিয়ে থাকে, তখন সত্যিই মনে হয় বিজ্ঞানের এই যাত্রার বোধহয় কোনো শেষ নেই, তাই না?